আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি। ১৩ জানুয়ারি ২০২৫ প্রকাশিত বাংলাদেশেরই একটি পত্রিকা দেশ রূপান্তর একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের শিরোনামে ছিল সীমান্ত হত্যা বন্ধে কথা রাখেনি ভারত। প্রতিবেদনে বলা হয় ১১ বছরে বিএসএফ এর গুলিতে নিহত ২৮৯, অর্থাৎ প্রতি বছরে বিএসএফ বাংলাদেশি মেরেছে ২৬ জনকে, প্রতি মাসে ২ জনের বেশি। কি নির্মমতা, তাই না? বিশ্বের কোন দেশের বর্ডারে চোরাকারবারিদের নামে এত সংখ্যায় মানুষ মারা হয় জানা নাই। আমাদের কিশোরী ফেলানির কথা মনে আছে তো না? এই প্রতিবেদনে ফেলানির কথা কি বলছে আসেন শুনি। কুড়িগ্রামের দুর্গম সীমান্ত এলাকা অনন্তপুর। একসময় বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এ এলাকার নাম হয়তো জেলা সদরের অনেকেই জানত না। তবে ১৪ বছর আগে দুর্গম এই সীমান্তের দুর্নাম ছড়িয়ে পড়ে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও। যদিও এর জন্য প্রাণ দিতে হয় ১৫ বছর বয়সী ফেলানি খাতুনকে। মূলত অবৈধ অনুপ্রবেশের অভিযোগ তোলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ফেলানিকে মেরে ঝুলিয়ে রাখে সীমান্তের কাঁটাতারে। প্রাণহীন নিথর দেহে বাদুড়ঝোলা কিশোরীর প্রাণের বিনিময়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রকাশ পায় দুই দেশের সীমান্তে যুগ যুগ ধরে চলে আসা বিএসএফ এর বর্বরতা। এমন ঘটনায় ১৪ বছরের মেয়ে হত্যার বিচার পাননি ফেলানির বাবা নূর ইসলাম। শেখ হাসিনার পলায়নের পর নতুন করে তদন্ত শুরু হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালী সরকার বেশ নড়ে চড়ে বসেছে এখন। ২০০৯ সালে পিলখানা বিদ্রোহ, আর এখন ভারত বাংলাদেশ বর্ডারে সীমান্তের উত্তেজনার পিছনে আসলে কে? ভারত বাংলাদেশ বর্তমান সম্পর্কে দায় কার? সবকিছু জানতে এই ভিডিওটি পুরোটা দেখুন। পিলখানা বিদ্রোহতে যাওয়ার আগে একটু জেনে আসি রৌমারী যুদ্ধ সম্পর্কে, যা সম্পর্কে বর্তমান সময়ে অনেকেই হয়তো অবগত নয়। ২০০১ সালের ১৮ এপ্রিল কুড়িগ্রামের রৌমারী সীমান্ত। ভোরের আলো ফোটার আগেই উত্তেজনার মেঘ জমতে শুরু করে বড়াইবাড়ি গ্রামে। নিস্তব্ধতা ভেঙে যায় হঠাৎ করেই। গুলির শব্দে কেঁপে ওঠে সীমান্ত এলাকা। এক রক্তাক্ত অধ্যায়ের সূচনা হয় সেদিন, যা বাংলাদেশের ইতিহাসে থেকে যাবে দীর্ঘদিন। সীমান্তের এপারে বাংলাদেশ রাইফেলস আর ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। দুই পক্ষের মুখোমুখি সংঘর্ষ। বাংলাদেশের সীমান্তে প্রবেশের অভিযোগ উঠল ভারতের বিরুদ্ধে। প্রতিরোধে নামল বিডিআর। শুরু হলো তীব্র গোলাগুলি। মুহূর্তেই পুরো বড়াইবাড়ি পরিণত হলো এক রণক্ষেত্রে। এই সংঘর্ষে প্রাণ হারালেন ১৮ জন ভারতীয় সীমান্তরক্ষী। আহত হলেন আরও অনেকে। বড়াইবাড়ির মাটিতে রক্ত ঝরল। দুই দেশের সীমান্তে এমন উত্তেজনা আগে কখনো দেখা যায়নি। ঘটনার পর থেকে দুই দেশের সম্পর্ক ঘোলাটে হয়ে পড়ে। বাংলাদেশ বলে তাদের সীমান্ত রক্ষার জন্য এটা ছিল বাধ্যতামূলক, আর ভারত অভিযোগ তোলে বাংলাদেশি সীমান্ত রক্ষীদের বাড়াবাড়ির। শুরু হয় কূটনৈতিক উত্তেজনা। কিন্তু প্রশ্ন থেকে যায়, সীমান্তে এত বড় সংঘর্ষ হলো কেন? কিভাবে দুই দেশের মধ্যে এমন উত্তেজনা তৈরি হলো? বড়াইবাড়ি কি কেবল একটি দুর্ঘটনা, নাকি এর পেছনে লুকিয়ে ছিল আরো বড় কোনো গল্প? সেদিনের রক্তাক্ত সীমান্ত এবং ভয়াবহ সংঘর্ষ আজও মানুষকে স্মরণীয় করিয়ে দেয় দুই দেশের সীমান্তের অস্থিরতার কথা। বড়াইবাড়ি যেন এক শিক্ষা, এক সতর্ক বার্তা। সীমান্ত রক্ষা করতে গিয়ে কতটা বড় মূল্য দিতে হতে পারে। এবার আসি পিলখানা বিদ্রোহতে। ২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত বিদ্রোহ বাংলাদেশকে কাঁপিয়ে দিয়েছিল। বিডিআর সদস্যদের এই বিদ্রোহে ৭৪ জন নিহত হয়েছিলেন। তাদের মধ্যে ৫৭ জন সেনা কর্মকর্তা বিডিআর পদে ছিলেন। এ ঘটনা দেশের সামরিক কাঠামো এবং রাজনীতিতে একটি গভীর প্রভাব ফেলে। বিদ্রোহের কারণ, সরকারের ভূমিকা এবং এর ফলে কারা লাভবান হয়েছে, এসব নিয়ে আজও বিতর্ক চলছে। বিদ্রোহের কারণ হিসেবে বিডিআর সদস্যদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ, বেতন বৈষম্য এবং কর্মকর্তাদের প্রতি ক্ষোভের কথা বলা হয়। তবে অনেকেই মনে করেন এটি কেবল অভ্যন্তরীণ একটি ঘটনা নয়, এর পেছনে ছিল গভীর ষড়যন্ত্র। সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। আওয়ামী লীগ সরকারের প্রথম মেয়াদের শুরুতেই এই ঘটনা ঘটে, যা তাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
বিদ্রোহ দমন করে সরকার ক্ষমতা ধরে রাখে এবং জনগণের কাছে নিজেদের দৃঢ় অবস্থানের বার্তা দিতে সক্ষম হয়। তবে বিদ্রোহের বিচার ও ব্যবস্থাপনার পদ্ধতি নিয়ে সমালোচনা রয়েছে। অনেকেই এটিকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করেন। বিদ্রোহের আরেকটি বিতর্কিত দিক হল ভারতের সম্ভাব্য লাভ। এক, সীমান্তরক্ষী বাহিনী এবং সামরিক কাঠামো দুর্বল হওয়ার ফলে সীমান্তে ভারতের কৌশলগত সুবিধা বৃদ্ধি পায়। বিগত সরকারের অনেকে বলাবলি করেছে ভারত বাংলাদেশের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। বিএসএফ থাকলে বিজেপির না থাকলেও চলে, ব্যাপারটা এরকম। বিদ্রোহের পর বাংলাদেশ ভারতের মধ্যে নিরাপত্তা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য আদান প্রদান বৃদ্ধি পায়। অনেকটা বাংলাদেশের উপর ভারতের আগ্রাসন চোখে পড়ে বিগত 15 বছর। ভারতের প্রতি ঝুঁকে পড়ে বাংলাদেশের সেনাবাহিনী থেকে বিজেপি, পুলিশ, এমনকি প্রশাসনের সর্বত্র ভারত প্রীতি দেখা গেছে। এ সব কিছুতেই ভারতের আঞ্চলিক প্রভাব বিস্তারে সহায়ক হয়। 3, বাংলাদেশের সামরিক এবং সীমান্ত নিরাপত্তা দুর্বল হওয়ার কারণে ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে সুবিধা পায়। একচ্ছত্র আধিপত্য তৈরি হয়ে বিএসএফেরও কোণঠাসা হয়ে পড়ে বিজেপি। পিলখানা বিদ্রোহ একটি জাতীয় ট্র্যাজেডি, যা দেশের নিরাপত্তা কাঠামো এবং আন্তর্জাতিক সম্পর্কের ওপর গভীর প্রভাব ফেলে। দুটো কাহিনীর মধ্যে বিপরীতমুখী বক্তব্য দৃশ্যমান। রৌমারী যুদ্ধের সময় থাকা শক্তিশালী বিডিআরকে সরানোর ভয়াবহ ষড়যন্ত্র করে ভারতপন্থী তৎকালীন আওয়ামী সন্ত্রাসীরা, যা পিলখানা হত্যাকাণ্ড মামলার মাধ্যমে বাস্তবায়িত হয়। এবার আসি সম্প্রতি সীমান্তের সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপট নিয়ে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুই দেশের সীমান্ত রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তবে প্রায়ই বিভিন্ন ঘটনায় উত্তেজনা সৃষ্টি হয়। ডিসেম্বর 2024-এর শেষ সপ্তাহে স্থানীয় সংবাদের মতে যশোর জেলার বেনাপোল সীমান্তে বিজিবি এবং বিএসএফের মধ্যে একটি সংঘর্ষ হয়। ভারতের দিক থেকে চোরাকারবারিদের তৎপরতা ঠেকাতে বিজিবির নজরদারি বাড়ালে বিএসএফের পক্ষ থেকে গুলি চালানোর ঘটনা ঘটে। এতে একজন বিজিবি সদস্য শহীদ হন। এই ঘটনাটি শুধুমাত্র সীমান্তের পরিস্থিতি নয়, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককেও প্রভাবিত করে। গত বছর খানেক হিসাব করলে প্রতি মাসেই বিবিসির প্রতিবেদন অনুযায়ী 3 থেকে 5 জন বাংলাদেশিকে গুলি করে হত্যা করে ভারতীয় বিএসএফ, যা সম্পূর্ণরূপে আন্তর্জাতিক বর্ডার আইনের লঙ্ঘন। কোনো দেশের বর্ডারে এত হত্যার ঘটনা ঘটে না পৃথিবীর কোথাও। সীমান্ত সুরক্ষা রিপোর্ট অনুযায়ী জানুয়ারির শুরুতেই আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে। বিএসএফ সেখানে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়, যা বিজিবির আপত্তির মুখে পড়ে। এই উত্তেজনা এতটাই বৃদ্ধি পায় যে পরিস্থিতি সামাল দিতে দুই দেশের পতাকা বৈঠকের আয়োজন করা হয়। বৈঠকে আপাতত কাঁটাতারের নির্মাণ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সাতক্ষীরার ভোমরা সীমান্তেও চলমান জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে উত্তেজনার আরেকটি উদাহরণ পাওয়া যায়। সীমান্তের ওপারে ভারতের ঘোজাডাঙ্গায় বিএসএফ ফাঁকা গুলি ছোড়ে। এতে সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন। যদিও এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি, তবুও সীমান্তের সাধারণ মানুষের মনে নিরাপত্তাহীনতার আশঙ্কা আরও বৃদ্ধি পায়, যার খবর দৈনিক সংবাদ পত্রিকায় 13 জানুয়ারি প্রকাশিত হয়। এবার আসি সীমান্ত উত্তেজনার মূলে থাকা কারণগুলো নিয়ে। সীমান্তে প্রায়শই দেখা যায় চোরাচালান এবং অবৈধ পারাপার নিয়ে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিজিবি চোরাচালান প্রতিরোধে শক্ত অবস্থান নেয়, কিন্তু বিএসএফের কিছু সদস্যদের সহযোগিতার অভিযোগ মাঝে মধ্যেই ওঠে। খুব মর্মান্তিক ভারতের বন্ধুত্বের নমুনা হচ্ছে সীমান্ত লাগোয়া ভারতের অভ্যন্তরে আছে প্রচুর মাদকের অবৈধ ফ্যাক্টরি, আছে ইয়াবা, ফেন্সিডিলের কারখানা, যা এদেশের তরুণ যুব সমাজকে ধ্বংস করছে। অবৈধ বর্ডারে ভারতীয়দের কথা মাফিক শুধু গরু পাচারকারী ভারতীয়দের রাজত্ব চলছে না, ভারতের তৈরি মাদক, অবৈধ অস্ত্র এদেশের উঠতি বয়সের তরুণ তরুণীদের সর্বনাশ করছে। বাংলাদেশের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের স্বর্ণ পাচারেরও গোল্ডেন রুট ছিল, সাথে কলকাতাবাসীর জন্য ইলিশ মাছ তো আছেই। চোরা কারবারিরা ভারতের অবৈধ মাদকের সাথে মদ,
অস্ত্র সারা বিশ্বে পাঠানোর কাজ যে করত তা বলাই বাহুল্য। ডলারের হুন্ডি ব্যবসার সহজ রুট এই ফ্রি বর্ডার ছিল। শেখ হাসিনার আমলে গত 16 বছরে এভাবেই চলছিল বর্ডারের বাণিজ্য। অনেকে বলেন ভারতের বৈধ পথের বিলিয়ন বিলিয়ন ডলারের বাণিজ্যের চাইতে এই অবৈধ বর্ডারের ভারতের বন্ধুত্বের বাণিজ্যের পরিমাণ অনেক বেশি ছিল, যার কোনো নথি বা হিসাব নাই কোথাও। ত্রিপুরা, আসাম ও পশ্চিমবঙ্গের বর্ডারে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, লালমনিরহাট, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট সহ বাংলাদেশের প্রত্যেকটি সীমান্তে বিএসএফের তারকাটা বেড়া নির্মাণের অজুহাতে বাংলাদেশের সীমানার অভ্যন্তরে ও 0 পয়েন্টে কাঁটাতারের বেড়া নির্মাণ, অতিরিক্ত বিএসএফের সদস্যদের ও ভারী গোলাবারুদ সীমান্তে জড়ো করা ও ভারতীয়দের জড়ো করে উস্কানিমূলক দেশীয় ধারালো অস্ত্র প্রদর্শন, জয় শ্রীরাম স্লোগান এবং বিএসএফের বাংকার খনন করে রাত দিন বাংলাদেশের সীমানার অভ্যন্তরে বন্দুক তাক করে রাখা সীমাহীন উত্তেজনার সৃষ্টি করে। আধুনিক নাইট ভিশন ক্যামেরা, স্বয়ংক্রিয় মরণাস্ত্র, ইসরায়েলের হেরন টিপি ড্রোন সীমানায় বসিয়ে বিএসএফ একটি যুদ্ধ খেলা শুরু করে। সবার মনে একই প্রশ্ন, কেন করছে ভারত এসব? বাংলাদেশের বিজিবি বাহিনীও তুরস্কের তৈরি বাইরাতকার TB2 ড্রোন সীমানায় উপরে উড়িয়ে ইউক্রেন, রাশিয়া ও আজারবাইজান আর্মেনিয়া যুদ্ধে তুরস্কের এই ড্রোনের ভয়ঙ্কর তাণ্ডবের কথা ভারতীয়দের ও বিএসএফকে মনে করিয়ে দেয়। ছোট্ট এই দেশের বর্ডারে বিশাল ভারতের এই অসম যুদ্ধের মহড়া একটি হাস্যরসের মতোই দেখায়। কেন ছোট ছোট সব প্রতিবেশী রাষ্ট্রের সাথে ভারতের এই দাদাগিরি, সেটা ভারতের মানুষকেই উত্তর দিতে হবে। সীমান্ত উত্তেজনা কমানোর জন্য বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। প্রথমত, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে নিয়মিত যোগাযোগ বাড়ানো প্রয়োজন। দ্বিতীয়ত, স্থানীয় জনগণ এবং সীমান্তবর্তী সম্প্রদায়ের সাথে সম্পর্ক জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে সীমান্তের প্রকৃত সমস্যা চিহ্নিত করে সমাধানের পথ তৈরি করা সম্ভব। 5 আগস্টের শেখ হাসিনার পলায়নের পর পট পরিবর্তনের মধ্যে বর্ডারের যুদ্ধ খেলা জাতিকে শঙ্কা ও আতঙ্কের মধ্যেই ফেলেছে। আমজনতার মতে সামরিক বাহিনীর আধুনিক সমরাস্ত্রে সজ্জিত না হওয়া পর্যন্ত বিএসএফের এমন রক্তচক্ষু দেখেই যেতে হবে বাংলাদেশের মানুষের। সর্বশেষ বিজিবি এবং বিএসএফের মহাপরিচালক পর্যায়ের নিয়মিত বৈঠকগুলো চালু রাখা অত্যন্ত জরুরি। 2025 সালের ফেব্রুয়ারিতে পরবর্তী বৈঠকটি হওয়ার কথা রয়েছে। এই বৈঠকগুলো দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত করতে এবং সীমান্তে শান্তি প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। তবে এগুলো কোনো কিছুই স্থায়ী নয়, কেননা যে কোনো সময় ভারতের সাথে সংঘাত লেগে যেতেই পারে বর্ডারে। ভারতের গদি মিডিয়ার নানা মিথ্যা খবর ও প্রোপাগান্ডা, সাথে শেখ হাসিনার ভারতে বসে নানা কূটচাল এবং মোদী সরকারের হিন্দুত্ববাদের রাজনীতি, বিজেপি ও RSS এর নেতাদের হিন্দুদের নিয়ে মিথ্যাচার, অপপ্রচার, গুজব এবং শুভেন্দু মমতাদের উস্কানিতে ভারত ও বাংলাদেশের সম্পর্ক ক্রমশ তলানিতে গিয়ে পৌঁছেছে। ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী এরই রেশ ধরে বলেছেন, দুই দেশের পারস্পরিক সার্বিক সম্পর্ক তখনই স্বাভাবিক হবে যখন সে দেশে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে। ভারত বাংলাদেশ সম্পর্ক যেন অনিশ্চিত ভবিষ্যতের দিকেই এগুচ্ছে। ভারতের দাদাগিরি থেমে যাক, ফেলানিরা না মরে রুখে দাঁড়াক, এটাই হতে পারে নতুন বাংলাদেশের আগামী দিনের ইতিহাস। পিন্ডির গোলামির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব করার জন্য নয়।